আজকে যাচ্ছি ড্রাইভিং লাইসেন্সের ক্লাস করতে। তো ড্রাইভিং লাইসেন্স জাপানে যেরকম গুরুত্বপূর্ণ, ঠিক সেম হচ্ছে ক্লাস না করলে আপনার পাওয়াটা অনেক টাফ। তো বাংলাদেশ থেকে যারা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসবে, তো তারা কি কি স্টেপগুলো নিতে হয় এই ভিডিওতে আমি এই বিষয়টা জানানোর চেষ্টা করব। এবং ড্রাইভিং লাইসেন্সের ক্লাস এখানে কেন এত ইম্পর্টেন্ট, দুই একটা ক্লাস না করলেই না হয়। তো ক্লাস রেট কীরকম, কতক্ষণ, কি কি কাজ হয়, এই বিষয়টা আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই মুহূর্তে আছি রেলওয়ে স্টেশনে, ট্রেন স্টেশনে। তো এখান থেকে ট্রেনে উঠবো। তো আমি যেখানে যাব সেখানে প্রায় আমার এখান থেকে প্রায় 1 ঘন্টার দূরত্ব সেই স্কুল পর্যন্ত। তো এখানে গিয়ে আমাকে কি কি শেখাবে, হ্যাঁ, মূলত আমি একটা আইডিয়া দিয়ে নেই। আমি বাংলাদেশ থেকে একটা ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছি প্রাইভেট কারে। তো সেটা আমি জাপানি ভাষায় বা কি বলা হয় জাপানি লাইসেন্সে কনভার্ট করতে চাই। সেজন্য এখানে লাইসেন্সের একটা পরীক্ষা আছে আর কি, প্র্যাকটিক্যাল পরীক্ষা এবং রাইটিং, তারপর হচ্ছে চোখ টেস্ট, কান টেস্ট, এসব মিলাই টেস্টের দাম অনেক কম। কিন্তু এখানে সবচেয়ে কঠিন যে পরীক্ষাটা সেটা হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষা। তো প্র্যাকটিক্যাল পরীক্ষায় কার চালিয়ে ওদেরকে দেখাইতে হয়। তো এই কার চালানোর জন্য আপনি বাংলাদেশ থেকে আপনার যতই এক্সপিরিয়েন্স থাকে, তারপর এখানে আইসা দুই একটা ক্লাস করতে হয়। না করলে এখানে রুলস আপনি বুঝবেন না, আপনি যতই পড়েন না কেন। তো সেজন্য বাধ্যতামূলকভাবে দুই একটা ক্লাস করলে সুবিধে আর কি। তো এই এই বিষয়টা আমি আজকে এই জন্যই আমি দুইটা ক্লাস বুক করছি। তো একটা ক্লাস 1 ঘন্টা করে হয়। একটা ক্লাস এই 1 ঘন্টা 60 মিনিটে আমার ওই ক্লাসের জন্য টাকা দিতে হয় প্রায় 10,000 টাকা, 9,800 টাকা। এবং এই দুইটার জন্য আমার প্রায় 19,400 টাকার মতো খরচ হয়েছে। যেখানে বাংলাদেশে 19,400 টাকা দিয়ে শিখে সবকিছু করা যায়। তো বাংলাদেশ আর এখানে যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তাদের প্রায় 3.5 লাখ বা 3,80,000 এর মতো খরচ হয়ে যায় সবকিছু মিলে ঝুলে। তো এই ক্লাসগুলা করলে আপনার সুবিধা হয় কি, জাপানের এখানে তারা পরীক্ষায় যে বিষয়গুলো দেখে, যে পার্কিং, হ্যাঁ পার্কিং, তারপর হচ্ছে সিগন্যাল, লাইটিং, যে সবকিছু এখানে শেখানো হয় আমি যেটা জানতে পারছি। এবং সেজন্য আমি দুইটা ক্লাস বুক করছি এবং পরীক্ষার জন্য আবেদন করছি। পরীক্ষা দিব। তো পরীক্ষার আগে প্রিপারেশন নেই, যেহেতু 3,80,000 50,000 ইয়েন খরচ করার থেকে 20-40,000 টাকা দিয়ে ক্লাস করলে এটা বেটার হয় আর কি। আর জাপানের ড্রাইভিং লাইসেন্সের দাম অনেক বেশি, সেই হিসাবে আজকে যাইতেছি। তো সাথেই থাকেন, যদি এই বিষয়ে আরো ইন ডিটেলস দেখানোর চেষ্টা করব। বিষয়ে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। ট্রেন এসে গেছে আমার। তো চলেন ট্রেন উঠি এবং পরবর্তীতে ট্রেন থেকে নেমে আবার কথা বলবো। ট্রেনের বাইরের দৃশ্যটা আসলে অনেক সুন্দর। এখন আছে এক্সপ্রেস ট্রেনে। তো আশেপাশে একদম বাইরে ঘেরা ব্লক। তো যেটা মূল বলছিলাম, এই মুহূর্তে বসে আছি ট্রেনে। প্রায় আমার এখান থেকে প্রায় ট্রেনে 40 মিনিটের মতো সময় লাগবে। এক্সপ্রেস ট্রেনে মোটামুটি আমার এটা খুবই মেন সিটি থেকে একটু দূরেই, সিটির আউটসাইডে। যেহেতু ওইখানে ড্রাইভিং স্কুল এবং বিশাল বিশাল মাঠ আছে, সেখানে শেখায়। তো সেই জন্য আসলে ওই প্লেসগুলো একটু সিটির আউটে থাকে, যেখানে বড় বড় স্পেস থাকে আর কি। তো মূলত হচ্ছে আমরা এই এরকম যারা ড্রাইভিং লাইসেন্স কনভার্ট করতে হয়, তো যারা স্কুলে এরকম কি বলা যায়, আপনি ইয়ে করবেন, প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার জন্য আপনাকে এরকম তাদের কাছে যে প্র্যাকটিস করার যে স্কুল আছে এগুলোতে যোগাযোগ করতে হয় আর কি। তাদের ফোন নাম্বার নিয়ে কল দিতে হয়, আর না হলে সরাসরি গিয়ে ক্লাস বুক করতে হয়। আপনি যে কোনো টাইমে আসলে পারবেন না,
আর এগুলা সবসময় ফ্রি থাকে না, কারণ হচ্ছে এসব স্কুল একটা সিটিতে 2টা বা 3টা থাকে, এর বেশি থাকে না। এজন্য পুরা সিটির যত লোক আছে, জাপানি নন জাপানিজ ফরেনার, ঠিক আছে, সবাই কিন্তু এইরকম স্কুলে গিয়ে প্র্যাকটিস করে। সেই জন্য তাদের শিডিউলটা সবসময় ব্যস্ত থাকে। ব্যস্ততার কারণে আসলে ওইখানে এত পরিমাণ শিডিউল পাওয়া যায় না। আমি বিগত প্রায় 15 দিন আগে ফোন দিচ্ছি, 15 দিন পরে একটা শিডিউল পাইছি, আর একটা শিডিউল পাইছি প্রায় 2 মাস পরে। তো এটা হচ্ছে আমার ফার্স্ট শিডিউল, আমি আজকে ফার্স্ট যাইতেছি এখানে প্র্যাকটিস করার জন্য। তো এগুলা যখন প্র্যাকটিস করবেন, তখন আসলে যখন ফোন দিয়ে ডেট নেওয়া হয় ক্লাসের, তখন তো কোনো টাকা দেওয়া লাগে না। বাট আপনি যদি যখন মানে ক্লাস করতে যাবেন, যখন আমি এখন যাইতেছি, তখন ক্লাস শুরুর আগে ওদেরকে পে করতে হয় আর কি। পে করে তারপর ওদের ক্লাস স্টার্ট করতে হয়, এই হচ্ছে মূল বিষয়। তো ফোন দিয়ে বুক করতে হয়, এটা হচ্ছে তাদের সিস্টেম। আর অবশ্যই ফোন দেওয়া, এই পরীক্ষার আগে সব বুকিং দিলে কি সুবিধা। তো এই হচ্ছে যে কিভাবে আপনারা বুকিং নেবেন, এবং এটা অনলাইনে পাওয়া যায়। অনেকে এটা কোশ্চেন করতে পারে যে বুকিং কোথায় পাবো, ফোন নাম্বার, এগুলো অনলাইনে ড্রাইভিং স্কুল লিখে সার্চ দিলে আপনারা যে সিটিতে থাকবেন সেই সিটিতে আপনার কাছে যারা যারা আছে, যেসব আছে তার সেই ঠিকানা অ্যাড্রেস আসবে, সেখান থেকে আপনি বুকিং করতে পারবেন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। এগুলা সিটি ভেদে হয়তো বা প্রাইস, প্র্যাকটিক্যাল প্রাইসটা কম বেশি হতে পারে, সেটা আমার অ্যাকচুয়াল ধারণা নাই। বাট আমার সিটিতে যেটা, সেটার কথাই আমি বলছি। এই হচ্ছে স্কুলের ধারণা। চলুন নেক্সট স্টেশন থেকে বাইরে গিয়ে কথা বলবো। এখন প্রায় অনেকক্ষণ ট্রেনে চড়ার পরে চলে আসছি যে কবি সিটির যে সেন্টার ট্রেন স্টেশন, সেটা আমার কবে এখান থেকে স্টেশন নাম হচ্ছে 88 88 চলে আসছি। 88 স্টেশনটা অনেক সুন্দর, চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই। উপরের তলা হচ্ছে প্ল্যাটফর্ম, আর নিচের তলা হচ্ছে মূলত হচ্ছে স্টেশন, টিকিট গেট, রেস্টুরেন্ট, শপ বা আরো যা কিছু আছে সবকিছু মিলে। এবং হচ্ছে স্টেশনের পরিবেশ ভিতর। আর এই যে হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখানে জাপানে একটা বিষয় হচ্ছে কি, এই যে আমি যাইতেছি না, আমার মানে এই যে টিকিট কিন্তু নয়, সব হচ্ছে কার্ড। তো আমার ফোন থেকে আমি টাচ, তো ফোন থেকে টাচ করার পরে হয়ে গেছে। এটা হচ্ছে মূল স্টেশনের আউটসাইড। স্টেশনটা অনেক বড়, তারপরে ভিতরে বিভিন্ন জিনিসপত্র। এখান থেকে ট্রেনের টিকিট কাটা হয়। টিকিট বলতে কি, এখানে যাদের ফরেনার থাকে তাদের জন্য টিকিট, এবং যারা এখানে রীতিমতো আপ ডাউন করে, যদি কার্ডে ব্যালেন্স না থাকে তাহলে সেখান থেকে এটা রিচার্জ করতে পারে। হচ্ছে 88 স্টেশন, এবং স্টেশনের বাইরটা আরো সুন্দর, মানে কি বলা যায়, অনেক সুন্দরই দেখতে। তাই আমি এ পর্যন্ত, এটা আমার দ্বিতীয়বার স্টেশন আসা, সুন্দরই লাগছে। আসলে স্টেশন থেকে মানে যেহেতু ড্রাইভিং স্কুলের একটু দূরেই পড়ে, একটু সাইডে পড়ে, যাওয়া একটু ঝামেলাজনক মনে হয় সেখানে। তো গরমকালে একটা মজা দেখেন, আমার পিছনে একটা আপু কোনো কোম্পানির অ্যাড দিতেছে, মানে এখানে দাঁড়ায় দাঁড়ায় সবাইকে, মানে ওই যে বিছিনের মতো একটা আছে প্লাস্টিকের, সেটা সবাইকে দিয়ে দিচ্ছে। বাইরে প্রচুর রোদ, ক্যামেরা পুরো সাদা হয়ে গেছে, বাইরে প্রচুর রোদ, পুরো বোঝা যায় না। তো এখান থেকে আমাকে আবার বাসে উঠতে হবে। বাসে প্রায় 20 মিনিটের মতো সময় লাগে। তো মোটামুটি সব মিলে 1 ঘন্টার দূরত্ব। তো আউটলুকটা একটু দেখাই। এ হচ্ছে স্টেশনের, এটা সামনে ক্যামেরাতে রোদ ছিল অনেক। এটা সামনেটা হচ্ছে বিশাল বড় একটা মার্কেট। পরের দিকে দেখাইতে চেষ্টা করি, বড়। তারপর হচ্ছে এই পাশে হচ্ছে গাড়ি পার্কিং স্টেশনের, অ্যাম্বুলেন্স দাঁড়ানো আছে কোনো ইমার্জেন্সি সিচুয়েশনের কারণে।
আর মাঝখানে হচ্ছে রোড, এখানে সুন্দর একটা ফুলের বাগান, এই পাশে যাতে ছায়া দিয়ে মানুষ হাঁটতে পারে, আর এই পাশে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড এবং সামনে আবার আছে বাস স্টপ। আমি এই পাশে এই যে সামনের স্টেশনের এই পাশে হচ্ছে মার্কেট, এবং ওই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন লাল দাগ, সেটাই হচ্ছে মূলত হচ্ছে স্টেশন। স্টেশনগুলো জাপানে বেশিরভাগই হচ্ছে এক হলে দোতলায়, আর না হলে হচ্ছে মাটির নিচে। সমতল স্টেশন খুব কম থাকে জাপানে। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে যেহেতু ওই এলাকায় যাইতে অন্য কোনো বাহন নাই, ট্যাক্সি এবং বাস। ট্যাক্সিতে চড়লে অনেক বেশি কষ্ট এবং বাসে একটু কম, সেই হিসেবে বাসেই সবাই চলাফেরা করে। এখানে এটা দেখেন যে যে বাসের জন্য সবাই সিরিয়ালে দাঁড়ায় রয়েছে, বাসের সিট যতজন এতজনের লোক নিবে, এবং পরিবেশটা কিন্তু একদম অন্যরকম। দর্জি ধরার মতো, কারণ যে বাসের সিটে 5 জন আছে আর বাস আগে থেকে বুকিং আছে, তাহলে এখান থেকে সিরিয়াল থেকে 5 জন উঠবে আর বাকি সবাই আবার নেক্সট বাসের জন্য দাঁড়াই থাকবে। এই হচ্ছে এখানে সিস্টেম। তো ওই যে একটা বুড়ি দেখা যাচ্ছে, সেখানে হচ্ছে আমার সিরিয়াল, আমি ওইখানে যে দাঁড়াবো, নেক্সট বাস আসলে তারপর ওইখান থেকে উঠবো। তো দেখতে থাকুন, মনে হইতেছে ব্লগটা বড় হবে, তো সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। আশেপাশে ঘুরাইতেছি এবং ইম্পর্টেন্ট কিছু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি, এই হচ্ছে বিষয়। তো সাথেই থাকুন। স্টেশন অনেক ব্যস্ত। এই জাপানের সবচেয়ে সৌন্দর্য যদি উপভোগ করা যায় তাহলে গ্রাম সাইডে আছে, আর হচ্ছে জাপানের গ্রামের দিকের পরিবেশটা অনেক সুন্দর হয়ে থাকে, যে কারণ এটা মোটামুটি ব্যস্ত কারণ এই স্টেশনের আশেপাশে ধরেন অনেক ইম্পর্ট্যান্ট কিছু ভার্সিটি, তারপরে আপনার এই সিটি যার আশেপাশে ইম্পর্ট্যান্ট কিছু অফিস টফিস আছে, তো সেই জন্য স্টেশনটা অনেক ব্যস্ত থাকে। এবং এই পাশে বেশ কিছু টুরিস্ট স্পট আছে, সাগর গেসা, এবং অনেকে গ্রাম দেখতে যায় এখান থেকে। তো এই জন্যই এটা মোটামুটি অনেক বড়, গ্রামের হইলেও মোটামুটি বড় এবং কি বলা যায় অনেক ব্যস্ত, এই হচ্ছে বিষয়।